সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকরা তাদের শাসনতন্ত্রকে আরো সমৃদ্ধ করার জন্য 1857 সালের সিপাহী বিদ্রোহের পর থেকে দেশ জুড়ে কারাগার তৈরি করা শুরু করে। ঠিক তেমন ভাবেই কলকাতার আদি গঙ্গার পাড়ে 1906 সালে তৈরি করা হয় আলিপুর সেন্ট্রাল জেল। তারপর একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়ে ওঠে এই আলিপুর জেলটি। 21 ফুট পাঁচিল দিয়ে ঘেরা 15.2 একর জায়গা জুড়ে বিস্তৃত এই আলিপুর জেলটি। Again welcome back to my channel. আজকে আমরা ঘুরে দেখতে চলেছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। আলিপুর জেলে ঢোকার টিকিট মূল্য 30 টাকা করে। 3 বছরের নিচে কোনো টিকিট লাগে না। টিকিট আপনারা অফলাইন অনলাইন দুভাবেই কাটতে পারবেন। আর হ্যাঁ, সোমবার করে এই মিউজিয়াম বন্ধ থাকে। বাইরের কোনো খাবার ভিতরে অ্যালাউ নয়। ভিতরে আপনারা কফি হাউস পেয়ে যাবেন এবং এখানে প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে একটি লাইটনিং শো হয়, যেটির টিকিট আপনাদেরকে আলাদা করে কাটতে হবে। এই আলিপুর সেন্ট্রাল জেলে বহু স্বাধীনতা সংগ্রামী হাসি মুখে মৃত্যুবরণ করেছিলেন শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্য। ব্রিটিশদের অকথ্য অত্যাচার সহ্য করেছিলেন শুধুমাত্র স্বরাজ অর্জনের জন্য। সেই সব স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের কাহিনী শুনলে আজও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। চলুন তাহলে সেই সব স্বাধীনতা সংগ্রামীর বন্দি দশা কেমন ছিল আজ ঘুরে দেখা যাক। এখানে আপনারা বেশ অনেকগুলি সেল দেখতে পাবেন যেখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দি করে রাখা হতো। তাছাড়াও বিশেষ কিছু উল্লেখযোগ্য সেল রয়েছে এখানে আপনারা যেগুলি ঘুরে দেখতে পাবেন। চলুন তাহলে সেগুলো ঘুরে দেখা যাক। প্রথমেই রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই ভবনের একতলার 4 নম্বর কক্ষে 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন। ঠিক তার পাশেই ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ। 14 ফেব্রুয়ারি 1922 থেকে 7 আগস্ট 1922 অবধি বন্দী ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1930 সালের 22 অক্টোবর থেকে 5 জুন 1933 পর্যন্ত বন্দী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর তার পদে মহাত্মা গান্ধী দেশপ্রিয় যতীন্দ্রমোহনকে বসিয়েছিলেন। তিনি 5 বার কলকাতার মেয়র পদও লাভ করেছিলেন। 10 নভেম্বর 1908 সালে এই জেলে প্রথম ফাঁসি দেওয়া হয় বিপ্লবী কানাইলাল দত্তকে। নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু সহ বহু দেশের নেতাকে বন্দী করা হয় এই আলিপুর জেলেই। দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত ও বিনয় বসুর সঙ্গে মিলে কলকাতার ডালহাউসি স্কোয়ারের রাইটার্স বিল্ডিং এ আক্রমণ করেন এবং ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। তাদের সম্মানার্থে ডালহাউসি স্কোয়ারের নাম রাখা হয় বিনয় বাদল দীনেশ বাগ। এখানে 4টি ঘর রয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার কারণে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীদেরকে আগের দিন রাতে এই ঘরগুলিতেই এনে রাখা হতো এবং পরবর্তী দিন তাদের ফাঁসি দেওয়া হতো। নেতাজি সেলের বিপরীতেই রয়েছে এই ভবনটি। এই ভবনটি একতলা বিশিষ্ট আর ফাঁসি মঞ্চটি এই ঘরগুলির সামনেই উঁচু মঞ্চে তৈরি করা হয়েছে। এই জায়গাটিতেই ছিল ডাক্তারদের চেম্বার। এখানেই বন্দীদেরকে ফাঁসি দেওয়ার পরে তাদের মৃতদেহগুলি আনা হতো পরীক্ষা নিরীক্ষা ও অন্যান্য কাজের জন্য। তারপরে মৃতদেহগুলিকে খালের জলেই ভাসিয়ে দেওয়া হতো। ব্রিটিশ আমলে যে সকল স্বাধীনতা সংগ্রামীদেরকে এই আলিপুর জেলে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস এবং দীনেশ মজুমদার ছিলেন অন্যতম। এটি হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে ব্রিটিশ বিরোধিতার কারণে বহু বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই ফাঁসি কাঠের ঠিক বিপরীতেই অবস্থিত কক্ষগুলিতে রাজনৈতিক বন্দীদেরকে রাখা হতো এবং সেখান থেকেই তাদেরকে এই ফাঁসি প্রত্যক্ষ করানো হতো।
তাদের মধ্যে ভয় তৈরি করার জন্য বর্তমানে এই কক্ষগুলি বন্ধ রয়েছে। আলিপুর জেলের এই জায়গাটিতে ব্রিটিশ আমলে ব্যবহৃত পিস্তল, বোমা, রিভলভার ও অন্যান্য অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন তাহলে এবার এই সব সংরক্ষিত কক্ষগুলি ঘুরে দেখা যাক। এখানে কিংসফোর্ডকে মারার জন্য ব্যবহৃত বই বোমা থেকে শুরু করে বিপ্লবীদের ব্যবহৃত বন্দুক সবকিছুই সংরক্ষণ করে রাখা হয়েছে। এই সংরক্ষিত কক্ষগুলি ঘুরে দেখার সাথে সাথে চলুন কিছু বিখ্যাত বিপ্লবীর জীবনী সম্পর্কে জানা যাক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আইন অমান্য আন্দোলনের জন্য তিনি 80 দিনের জন্য বন্দী ছিলেন। তার একমাত্র কন্যা ছিলেন ইন্দিরা নেহেরু। পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হন। জওহরলাল নেহেরু বন্দী থাকাকালীন তার কন্যা 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন এই আলিপুর জেলে। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্য আন্দোলনের অপরাধে এই আলিপুর জেলেই 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর অবধি কারারুদ্ধ ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দেন, কিন্তু পরবর্তীকালে 1945 খ্রিস্টাব্দে জাপান আত্মসমর্পণ করলে তার সমস্ত প্রচেষ্টা অসমাপ্তই থেকে যায়। বিপ্লবী কানাইলাল দত্ত যুগান্তর গোষ্ঠীর একজন সদস্য ছিলেন। 1908 সালের 31 আগস্ট আলিপুর জেলের জেল হাসপাতালে ব্রিটিশ সরকারের একজন রাজসাক্ষীকে হত্যা করার অপরাধে দোষী সাব্যস্ত হন। সত্যেন্দ্রনাথ বসু এই হত্যাকাণ্ডে সামিল ছিলেন। আলিপুর জেলের এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটিকে বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল তা সবাইকে বোঝানোর জন্য। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতির রক্ষার স্বার্থে রাখা হয়েছে। যে সকল বন্দীরা এখানে একসময় বন্দী ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো বা তাদের জীবনধারা কেমন ছিল তার ধারণাই এই কক্ষ থেকে পাওয়া যায়। সবাই একই কক্ষে থাকার সত্ত্বেও বন্দীদের নিজেদের মধ্যে অতিরিক্ত কথা বলা নিষিদ্ধ ছিল। সেই জন্যই এখানে প্রতিটি পাথরের বিছানার বালিশগুলি একে অন্যটার বিপরীতে তৈরি করা, যাতে দুই বন্দী পরস্পরের সাথে অতিরিক্ত ব্যক্তিগত কথা বলতে না পারে। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে ভাগ করা হতো, যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দী আর না রাখা যায়। মহিলাদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। এই কক্ষগুলি সর্বক্ষণ নজরদারিতে থাকত প্রহরীদের। প্রহরীরা সর্বক্ষণ কক্ষের ভিতরে এবং বাইরে টহল দিত। প্রতিটি কারাকক্ষের শৌচাগার ও স্নানাগারেরও ব্যবস্থা ছিল। মনে করা হয় তৃতীয় শ্রেণীর সবচেয়ে বিপজ্জনক বন্দীদেরকে মাটিতে রাখা হতো। ওইদিকে চেপে যাও না, তাহলে কিংসফোর্ডকে বোমা মেরে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকী আত্মহত্যা করে। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশের হাতে ধরা পড়ে। বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সাহায্য 1908 সালের 2 32 নম্বর মুরারপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জনের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র।
বলছি ওইখানে বসো না, অসুবিধা নেই, শুধু এই কোনটা বসে এখান থেকে পুরো ডিসপ্লেটা তাহলে ওখানে বসো না, ওইখানটা কিন্তু দেয়াল তখন বিপ্লবকে থামাতে পারেনি। ওটা বলো। ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল জনমনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দেশ স্বাধীনের লড়াইয়ে সরাসরি কাজী নজরুল ইসলাম অংশগ্রহণ না করলেও তার বিপ্লবী ও দেশাত্মবোধক কবিতা এবং গান মানুষকে স্বাধীনতা সংগ্রামের উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বিদ্রোহ ছিল সমাজ রাষ্ট্রের সব অন্যায়, অত্যাচার, অবিচার এবং কুসংস্কারের বিরুদ্ধে। এমন সরাসরি স্বাধীনতার প্রবক্তা হওয়া সেই আমলে আর কোনো কবির পক্ষে সম্ভব হয়নি। নজরুল ইসলাম সর্বপ্রথম ধূমকেতু পত্রিকাতেই ভারতের পূর্ণ স্বাধীনতা নিয়ে কথা বলেছিলেন। আলিপুর জেল মিউজিয়ামের একদম মধ্যখানে অবস্থিত এই ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ারটি অষ্টভুজাকৃতি এবং দ্বিতলা, যার উচ্চতা 30 ফুট। এই জেল ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে উঁচু কাঠামো হলো এই ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ারের ছাদ থেকে প্রহরীরা সমস্ত জেলের কক্ষ এবং মাঝখানের খোলা জায়গাগুলোর উপর নজর রাখত। এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে শুধুমাত্র যে পুরুষেরাই বলিদান দিয়েছিলেন তা নয়, পরাধীন দেশের কিছু অগ্নিকন্যাও এই স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। নিজেদের পরিবারের কথা না ভেবে নিজেদের স্বামী সন্তানদের এগিয়ে দিয়েছিলেন স্বাধীনতার লড়াইয়ে। স্বাধীনতার আন্দোলনের অন্যতম নারী মূর্তি যোদ্ধা হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং তিনিই ছিলেন প্রথম বিপ্লবী নারী শহীদ যিনি স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন। মাতঙ্গিনী হাজরা 1942 সালের আগস্ট আন্দোলনে একটি বিরাট মিছিলে জাতীয় পতাকা হাতে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই মিছিলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এই আলিপুর সেন্ট্রাল জেলে আপনারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিখ্যাত সেলুলার জেল যা কালাপানি নামে পরিচিত তারও একটি আউটলুক পেয়ে যাবেন। বর্তমানে এটিও একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এই তাঁতকলে ব্রিটিশ শাসকদের আমলে যারা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতেন সেই সব কয়েদিদেরকে রেখে কাজ করানো হতো। শুধুমাত্র যে তাঁতকলে বিপ্লবীদের শাস্তি সীমিত ছিল তা নয়, প্রখর রোদে দাঁড় করিয়ে নারকেল ভেঙে তার থেকে ছোবড়া বার করে আঁশ ছাড়াতে বলা হতো। ক্লান্তিতে রোদে গরমে গলা শুকিয়ে এলে প্রহরীদের থেকে জল চাইলে জল তো মিলতই না, বরং মিলত আরো শাস্তি। হাতে পায়ে বেড়ি পরিয়ে বলা হতো পাশের জলাশয় থেকে খাবার জল নিয়ে আসতে সবার জন্য। এরম আরো অনেক নারকীয় অত্যাচার চলতো বিপ্লবী বন্দীদের প্রতি। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আসার পরেও এই ইংরেজদের অকথ্য অত্যাচারের কথা শুনলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু আমাদের বীর বিপ্লবীরা এই অত্যাচার সহ্য করেও স্বাধীনতার লড়াই থামায়নি। এটি হচ্ছে দ্বিতলা বিশিষ্ট হসপিটাল বিল্ডিং, যেখানে কয়েদিদেরকে কোনো শারীরিক অসুস্থতার কারণে এখানে আনা হতো ট্রিটমেন্টের জন্য। আমরা শুনে এসেছি দেওয়ালেরও কান আছে। যদি ঠিক তেমন ভাবে দেওয়ালেরও মুখ থাকতো তাহলে হয়তো তারাও চিৎকার করে বলতে পারতো কত বিপ্লবী তরুণ তরুণী অকালে প্রাণ দিয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, কত মায়ের কোল খালি হয়েছে অকালে। ব্রিটিশ শাসকদের অসহনীয় অত্যাচারে কত বলিদানের সাক্ষী রয়েছে এই আলিপুর সেন্ট্রাল জেল। হয়তো এখন এই জেলে প্রতিটি ইট গাছপালা সেলুট জানায় সেই সকল বীর সৈনিকদের তাদের অমর বলিদানের জন্য। উই আর প্রাউড ফর আওয়ার ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। এই ভিডিওটা না হয় তাদের ট্রিবিউটেই রইল, সেই জন্য এই ভিডিওতে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বললাম না। দেখা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।